আমাদের জন্য অস্বস্তিকর হবে কেন? আমরা তো বলছি যে আমাদের যে নেতা তারেক রহমান, তিনি কিন্তু রক্তের উত্তরাধিকার ভিত্তিতে না, যোগ্যতার, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক যোগ্যতার ভিত্তিতে আছে। আপনি যদি বলেন যে এটা তো আপনি মুখস্থ একটা কথা বলে দিলেন, আবার এই কথা যারা শুনছেন তারা বুঝবেন যে ৯০-এর গণ অভ্যুত্থানে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন তারেক রহমানও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা কার্যক্রম এবং রাজনৈতিক কার্যক্রম, এটা অন্য কেউ না দেখলেও আসিফ নজরুল স্যার, যিনি তারেক রহমান প্রথমে ল ডিপার্টমেন্টে পড়তেন, এরপরে তিনি ডিপার্টমেন্ট মাইগ্রেশন নিয়ে গিয়েছিলেন আপনার খুব সম্ভব আয়ার অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আসিফ নজরুল স্যার তার প্রথম আলো পত্রিকা একটা কলামে কিন্তু লিখেছিলেন যে তারেক রহমান তার ছাত্র ছিলেন। এবং আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা এরশাদ বিরোধী আন্দোলনের, আমরা তখন তরুণ ছাত্র নেতা, তখন তারেক রহমানও কিন্তু আমাদের সেই রাজনীতিকে সমর্থন করতেন। এরপরে যখন আমরা নির্বাচনে গেলাম ৯১ সালে, আপনার মনে আছে ৯১ সালে ক্যান্টনমেন্ট সিট থেকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ইলেকশন করেছেন, সেই ইলেকশনটা পরিচালনা করেছিলেন কিন্তু তারেক রহমান। এরপর থেকে আপনি দেখবেন যে ৯১ সালের নির্বাচন, ৯৬ সালের নির্বাচন, ২০০১ সালের নির্বাচন তো তিনি সামনের সারিতে এসে, মানে তিনি চেয়ারপারসন কার্যালয় তৈরি করলেন, যে আপনারা যেটাকে হাওয়া ভবন বলেন, মানে হাওয়া বিবির নামে ভবনটার মালিক ছিল হাওয়া বিবি, তার নামে হাওয়া ভবন ছিল, সেটা ছিল সিপিও, চেয়ারপারসন অফিস, মানে চেয়ারপারসন অফিসে। সেখান থেকে তিনি নির্বাচনটা পরিচালনা করে কি ল্যান্ডস্লাইড ভিক্টরি আমাদের হলো। এরপরে দেখেন যে তিনি এই যে পৃথিবী যে এখন যে দুই জগতে বিভক্ত হয়ে গেছে, অ্যাকচুয়াল জগৎ এবং ভার্চুয়াল জগৎ, তিনি যখন অ্যাকচুয়াল জগৎ থেকে নির্বাসিত হলেন লন্ডনে, তখন ভার্চুয়াল জগতে তিনি যে প্রভাব ফেললেন, যে মানুষকে মোটিভেট করলেন কীভাবে, দলটাকে ঐক্যবদ্ধ রাখলেন কীভাবে, মানুষকে এমন উজ্জীবিত করলেন যে তার ডাকে মানুষ সমাবেশে আসার জন্য কলার ভেলায় চড়ে, নদীর সাঁতরে, বাইসাইকেল চড়েও আপনার সমাবেশে এসে, সেখানে হাসিনার পুলিশ ক্র্যাকডাউন করেছে, আবার তারেক রহমান ডাক দিয়েছে, আবার মানুষ সেই স্ট্রাগল করে সমাবেশে এসেছে এবং প্রায় ৬০ লক্ষ নেতাকর্মী তার ডাকে সাড়া দিয়ে আপনার মামলার আসামি হয়েছে, তাই না? তিনি ভার্চুয়াল জগতে যে অবদানটা রেখে, এই ২৪-এর গণঅভ্যুত্থানটা আপনি দেখেন, ৩রা আগস্ট, যারা শুনছে তারা বিশ্বাস, ৩রা আগস্ট যখন আমাদের ৫ জন ছাত্রনেতাকে, অর্থাৎ নাহিদ সহ ৫ জনকে গ্রেফতার করা হলো, যে পোস্টার বয় আমাদের গ্রেফতার করা হলো, তখন তো আমরা জানতাম যে পরের দিন থেকে আন্দোলন বন্ধ, তারা সব কিছু উঠিয়ে দিয়েছে, মনে আছে না? তারেক রহমান তারপর সমস্ত ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করলেন ভার্চুয়াল জগতে, এবং এই কথা টেলিভিশনে অনেক এনসিপি নেতারাও বলছে, অন্য অন্য ছাত্র নেতাদের যোগাযোগ করে, ছাত্রদল ছাত্র শিবিরের যোগাযোগ করে আবার সে আন্দোলনটা চালু করলেন, এবং ৬ তারিখের আন্দোলন কিন্তু ৫ তারিখেই হলো। তারেক রহমান মানে ভার্চুয়াল জগতে কতটা ভূমিকা রেখেছেন, এবং এরকম ভূমিকা যখন ভার্চুয়াল জগৎ এত ভাইব্রেন্ট ছিল না, তখন লেনিন এবং খোমেনিও দেখেছে। লেনিন চিঠি লেখে, খোমেনিও চিঠি লেখে। তারেক রহমান রক্তের উত্তরাধিকার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে তিনি রাজনীতিতে আসেন। এখন নাহিদ যে কথাটা বলেছে, নাহিদের পিতা তিনি কেন রাজনীতিতে, নাহিদ আজকে এত বড় একজন মন্ত্রী ছিলেন বলে তার পিতা আজকে ব্যবসা বাণিজ্য সমাজের বিভিন্ন জায়গায় প্রতিপত্তি দেখাচ্ছে। আসিফেরও একই অবস্থা, সবার পিতা ভাই তাদের নামে আমরা পত্রিকায় দেখছি না। আপনারা যেটা করছেন এটা হলে পরিবারতন্ত্র আসলে ঠিক না। আর পরিবারতন্ত্র বলে কোনো তন্ত্র নেই, যদি রাজতন্ত্র থাকে তাহলে বলতে যে এটা পরিবারতন্ত্র। আমাদের এখানে যোগ্যতার উত্তরাধিকার ভিত্তিতে আসছে। তারেক রহমান যদি মনে করতেন যে তার পরিবারই ক্ষমতায় থাকবেন, তাহলে আমরা ওই প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরকে ফিক্সড করতাম না, ২ বার ঠিক করতাম না। অতএব তিনি আন্তরিক যে বাংলাদেশে আপনার যোগ্যতার ভিত্তিতে রাজনৈতিক নেতৃত্ব।